ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিখ্যাত মডার্নিস্ট টি.এস. ইলিয়টকে নিয়ে। টি.এস. ইলিয়ট ছিলেন একজন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ইংরেজ কবি। শুধু কবি বললে ভুল হবে, তিনি নাট্যকারও ছিলেন এবং সমালোচকও ছিলেন। এবং 20th সেঞ্চুরির সেই যে মডার্নিজম, আধুনিকতার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এই টি.এস. ইলিয়ট, যার পুরো নাম হচ্ছে থমাস স্টার্ন ইলিয়ট। ইনাকে আমরা দ্য ওয়েস্টল্যান্ড, যেটা 1922 এবং 4 কোয়াড্রেটস এর মতো রচনার মাধ্যমে বেশি চিনি, যেই রচনাগুলি কবিতাকে পুনরুজ্জীবিত করার জন্য বেশি বা সর্বাধিক পরিচিত। এই ক্লাসে আমরা টি.এস. ইলিয়টের জন্ম, প্রারম্ভিক পর্যায়, শৈশব, আর্লি লিটারারি কেরিয়ার, অ্যাওয়ার্ডস, তার সমস্ত ওয়ার্কস, মেজর ওয়ার্কস ইন ডিটেইল আমরা আলোচনা করব। তাই আশা করি থমাস স্টার্ন ইলিয়টের ওপরে আজকের এই ক্লাসটি তোমাদের আগামী যে কোনো পরীক্ষার উদ্দেশ্যে কিন্তু খুবই হেল্পফুল হবে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে, এবং যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। পাশাপাশি ইংলিশ রিলেটেড বা যে কোনো এক্সাম রিলেটেড, কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে যেতে পারো। পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের যারা প্রিপারেশন নিচ্ছ তারা চাইলে আমার পিএসসি মেম্বারশিপ গ্রুপে জয়েন করতে পারো, যেখানে তোমরা পিএসসি রিলেটেড ফুল সিলেবাস কভার করে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসের সহ প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটও পেয়ে যাবে। মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক আমি টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কের সাথে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, থমাস স্টার্ন ইলিয়ট জন্মগ্রহণ করেন 1888-এ 26th সেপ্টেম্বর সেন্ট লুইসের মিসৌরিতে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে। পারিবারিক পটভূমি বললে আমরা বলবো তিনি শিক্ষিত এবং সংস্কৃতিবান একটা ইউনিটারিয়ান পরিবার থেকে বিলং করেন। তিনি সেন্ট লুইসের একটা বিশিষ্ট বোস্টন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এরপরে তিনি 1914 সালে 25 বছর বয়সে ইংল্যান্ডে চলে আসেন এবং সেখানেই তার পরবর্তীকালে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সেখানেই তিনি বিয়ে করেছিলেন। তার পিতা ছিলেন হেনরি ওয়্যার ইলিয়ট, যিনি ছিলেন একজন ব্যবসায়ী, এবং মা ছিলেন চার্লট ক্যাম্প স্টার্নস, যিনি কবিতা এবং সমাজ সংস্কারে খুবই আগ্রহী ছিলেন। তাহলে বোঝাই যাচ্ছে যে তিনি খুবই একটা শিক্ষিত এবং সংস্কৃতিবান ফ্যামিলি থেকে বিলং করেন। লেখাই রয়েছে দেখো, প্রমিনেন্ট এবং এডুকেটেড ইউনিটারিয়ান ফ্যামিলি। ইলিয়টের আর্লি লাইফ বললে বলা যায় যে তার যে জন্ম, সেই জন্ম হয়েছিল ব্রাহ্মণ পরিবারে, যেই ব্রাহ্মণ পরিবার নিউ ইংল্যান্ড মানে আমেরিকাতে ছিল। তার যে পিতামহ, তিনি উইলিয়াম গ্রিনলিফ ইলিয়ট, তিনি মিসৌরির সেন্ট লুইসে চলে এসেছিলেন এবং সেখানেই একটি ইউনিটারিয়ান খ্রিস্টান গির্জা প্রতিষ্ঠা করার জন্য তিনি সেখানে থাকেন। পরবর্তীতে তার বাবা হেনরি ওয়্যার ইলিয়ট একজন সফল ব্যবসায়ী হন। তিনি সেন্ট লুইসের হাইড্রোলিক প্রেস ব্রিফ কোম্পানিতে সভাপতিত্ব করেন এবং সেখানকার তিনি কেসিয়ার ছিলেন। আর মা শার্লেট, তিনি কবিতা লিখতেন, তিনি সমাজসেবী মানে সামাজিক কাজকর্ম করতেন, সমাজকর্মী ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সেই সময় সমাজকর্মী হিসেবে একটা নতুন পেশা আত্মপ্রকাশ করেছিল। তার পিতা এবং মাতার মধ্যে তিনি 6 নম্বর সন্তান ছিলেন, অর্থাৎ তিনি ছিলেন বাবা মায়ের শেষ সন্তান। পরিবার এবং বন্ধুদের কাছে তিনি টম নামে পরিচিত ছিলেন। তিনি ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি প্রচুর আকৃষ্ট ছিলেন, তবে তিনি জন্মগত ডাবল ইনগুইনাল নামক হার্নিয়া রোগে ভুগছিলেন। তাই তিনি বেশিরভাগই ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারতেন না। তাই বেশিরভাগ সময় তার বই পড়ার সাথেই কাটতো। তো এইভাবে তার সাহিত্যের প্রতি ভালোবাসা গড়ে ওঠে। তিনি ছোটবেলা থেকেই দর্শন, ধর্ম, সংস্কৃতি, সাহিত্য ইত্যাদিতে আগ্রহী হয়ে পড়েন এবং ইউরোপীয় ক্লাসিক সাহিত্য এবং ফ্রেঞ্চ প্রতীকীবাদ মানে ফ্রেঞ্চ সিম্বলিজম কবিদের প্রভাব কিন্তু তার উপরে পড়ে। তাহলে ক্লাসিক্যাল লিটারেচার, ফ্রেঞ্চ সিম্বলিস্ট, পোয়েটস, এই সমস্ত বিশিষ্ট সাহিত্যিকদের প্রভাব কিন্তু ছোটবেলা থেকেই ইলিয়টের উপরে ছিল। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় স্মিথ একাডেমি, যেটা সেন্ট লুইসে ছিল। এরপরে তিনি হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখানে তিনি দর্শন এবং সাহিত্যে তিনি বিএ ডিগ্রি লাভ করেন 1909 সালে এবং এমএ ডিগ্রি লাভ করেন 1910 সালে। এরপরে তিনি প্যারিসের সোরবো বিশ্ববিদ্যালয়ে ফ্রেঞ্চ লিটারেচার এবং ফিলসফি নিয়ে পড়াশুনো করতে চলে যান। সেখানে তিনি বডলেয়ার,
লাফর্গ প্রভৃতি ফ্রেঞ্চ সিম্বলিস্ট কবিদের প্রভাব তার উপরে পড়ে। সেখানে তিনি হেনরি বার্গসনের বক্তৃতাতে অংশ নেন, অ্যালাইন ফোর্নিয়ারের সাথে কবিতা পাঠ করেন এবং তার পরবর্তীতে 1914 সালে ইলিয়টকে অক্সফোর্ডের মার্টন কলেজে বৃত্তি প্রদান করা হয়। তিনি প্রথমে জার্মান সাম্রাজ্যের মারবার্গে যান, যেখানে তিনি গ্রীষ্মকালীন একটা প্রোগ্রামে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেই সময় নাগাদ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এবং তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আবারও ফিরে আসেন। ইলিয়টের জীবনীকার জন ওয়ার্থেনের মতে ইংল্যান্ডে থাকাকালীন এলিয়ট অক্সফোর্ডকে যতটা সম্ভব কম দেখেছিলেন, এর পরিবর্তে তিনি কিন্তু লন্ডনে বেশি সময় কাটিয়েছিলেন। এলিয়ট কিন্তু মার্টনে শেষ পর্যন্ত স্থায়ী হননি এবং 1 বছর পরে চলে যান, আর 1915 সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের বারবেক কলেজে ইংরেজি পড়ানো শুরু করেন। এই যে এখানে আমি উল্লেখ করেছি যে প্রারম্ভিক কর্মজীবন হিসেবে 1914 সালে ইংল্যান্ডে তিনি স্থায়ীভাবে বসবাস করেন, কাজ করছিলেন শিক্ষক হিসেবে প্রথমে, এরপরে তিনি লোলেডস ব্যাংকে কর্মরত ছিলেন ক্লার্ক হিসেবে। এখানেই তার সাথে পরিচয় হয় তার বিখ্যাত বন্ধু এজরা পাউন্ডের সাথে। এজরা পাউন্ড ইলিয়টের সাহিত্য জীবনে একজন প্রধান সহায়ক এবং সম্পাদক হিসেবে কাজ করেছিলেন। তাহলে লন্ডন শহরটি ইলিয়টের ওপরে বিভিন্ন কারণে একটা স্মরণীয় এবং জীবন পরিবর্তনকারী প্রভাব ফেলেছিল, যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বা প্রভাবশালী ছিল আমেরিকান কবি এজরা পাউন্ডের সাথে তার পরিচয়। এবং 1916 সালে এর পরবর্তীতে তিনি হার্ভার্ডের জন্য F.H. ব্র্যাডলির দর্শনে জ্ঞান এবং অভিজ্ঞতা এই নামক একটি ডক্টরেট গবেষণাপত্র সম্পন্ন করেন। কিন্তু এই গবেষণাপত্র সম্পন্ন করলেও তিনি কিন্তু পিএইচডির যে ওরাল, সেই ওরালে কিন্তু পার্টিসিপেট করতে ব্যর্থ হন, ফলে তার পিএইচডিটা কমপ্লিট হয়নি। ম্যারেজ অ্যান্ড পার্সোনাল লাইফ। আমেরিকা ছাড়ার আগে ইলিয়ট এমিলি হেলকে বলে একজনের প্রেমে পড়েছিলেন এবং 1914 এবং 15 এই সাল নাগাদ তিনি যখন অক্সফোর্ডে ছিলেন, অক্সফোর্ড থেকে কিন্তু তার সাথে চিঠির দ্বারা কথাবার্তার আদান প্রদান চলছিল এলিয়টের সাথে, কিন্তু 1927 সাল পর্যন্ত তাদের দুজনকে আর একসাথে দেখা যায়নি। তবে 1914 সালের ডিসেম্বরে শেষের দিকে ইলিয়টের লেখা একটি চিঠিতে 26 বছর বয়সী ইলিয়ট কি বলেছিলেন আমরা জানতে পারি, যে তিনি সেখানে বলেছিলেন যে আমি নারীদের উপরে ভীষণই নির্ভরশীল। এবং এর খুবই কম সময়ের মধ্যে ইলিয়টের কেমব্রিজের একজন গভর্নেস ভিভিয়ান হাইউডের সাথে পরিচয় ঘটে এবং 1915 সালের 16 জুন হ্যাম্পস্টেড রেজিস্টার অফিসে তাদের বিয়ে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের পরিবার গড়ে ওঠে। এরপরে ইউএসএতে তার পরিবারের সাথে একটা ছোট্ট সফর সেরে ইলিয়ট আবার ফিরে আসেন লন্ডনে এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের বারবেকে তিনি বক্তৃতা দেওয়ার মতো বেশ কয়েকটি শিক্ষকতার কাজ গ্রহণ করেন, যেটা একটু আগেই আমি আলোচনা করেছিলাম। তো তিনি এখন বিবাহিত, নবদম্পতি। তো 1915 সাল নাগাদ তিনি বিবাহিত। তারা নবদম্পতি একটি ফ্ল্যাটে থাকতেন এবং সেই ফ্ল্যাটে বিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেল যেতেন এবং বার্ট্রান্ড রাসেল ভিভিয়ান হেইউডের প্রতি আগ্রহী হয়ে পড়েছিলেন। তবে অনেকে আবার এটাও বলে যে ভিভিয়ান হেইউডের স্বাস্থ্যগত সমস্যার কারণেই ইলিয়টের সাথে তার বৈবাহিক যে সম্পর্কটা সেটা অসুখী ছিল, সুখের ছিল না এবং পরবর্তীতে তারা দুজন আলাদাও হয়ে যান। তো হেইউডের সাথে এই যে বিবাহ, এই বিবাহ জীবনের যে মানসিক যন্ত্রণা সেটা প্রভাব ফেলেছে ইলিয়টের দ্য ওয়েস্টল্যান্ডে। আধুনিক জীবনের নিঃসঙ্গতা, হতাশার চিত্রণ আমরা ওয়েস্টল্যান্ডে দেখতে পেয়েছি। ক্রিটিকদের মতে তার বৈবাহিক জীবনের যে অসুখী মনোভাব, এই সমস্ত কিছুর কারণই কিন্তু এই পোমের যে ফ্র্যাগমেন্টেড ন্যারেটিভ, অ্যালিয়েনেশন, ডিসপেয়ার, স্পিরিচুয়াল এমটিনেস, এটা তার পার্সোনাল লাইফ থেকেও অনেকটা চিহ্ন ফেলেছিল। এরপরে 1927 সালে তিনি অ্যাংলিকান ধর্ম গ্রহণ করেন, খ্রিস্টান ধর্ম, এবং ব্রিটিশ নাগরিকত্ব নেন। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট যে ইলিয়ট বিলং করতেন ইউএসএ থেকে, কিন্তু তিনি 1927 সালে অ্যাংলিকান খ্রিস্টানিটি গ্রহণ করেন এবং ব্রিটিশ সিটিজেনশিপ পার্মানেন্টলি তিনি নিয়ে নেন। ইলিয়টের সাহিত্যিক জীবন ছিল খুবই চমৎকার। তার পত্রিকা ছিল দ্য ক্রাইটেরিয়ন, এই পত্রিকার তিনি সম্পাদক ছিলেন। এছাড়াও ফেভার অ্যান্ড ফেভার প্রকাশনায় পরিচালক হিসেবে কাজ করেছেন। মডার্নিজম আন্দোলনের তিনি মেন পোয়েট ছিলেন বা প্রধান কবি ছিলেন, অন্যতম প্রধান কবি।
তার যে কাব্যগ্রন্থগুলির মধ্যে প্রধান হচ্ছে প্রুফক অ্যান্ড আদার অবজারভেশনস, পাশাপাশি প্রত্যেকটার ইয়ার আমি উল্লেখ করেছি। এছাড়াও পোমস, দ্য ওয়েস্টল্যান্ড, হলোম্যান, অ্যাজ ওয়েডনেসডে, ফোর কোয়ার্ট্রেস, প্রত্যেকটি সালগুলো পাশাপাশি উল্লেখ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ক্রনোলজিক্যালি মনে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু দেখবে প্রত্যেকটা ওয়ার্ক সিকোয়েন্স করে বা তোমরা যে কোনো শর্ট ট্রিক অবলম্বন করে কিন্তু বিখ্যাত অথর, পোয়েট, এসেইস্ট, নভেলিস্ট, ড্রামাটিস্টদের ওয়ার্কগুলো মনে রাখার চেষ্টা করবে। এটা গ্র্যাজুয়েশন, এমএ, নেট সেটের স্টুডেন্টদের পক্ষে বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু ভেরি হেল্পফুল। ড্রামা আমরা ইলিয়েটের দেখতে পাই, যেমন বিখ্যাত ড্রামা মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, ভার্স ড্রামা 1935-এ, দ্য ফ্যামিলি রিইউনিয়ন, দ্য ককটেল পার্টি, দ্য কনফিডেন্সিয়াল ক্লার্ক, দ্য এল্ডার স্টেটসম্যান। এছাড়াও প্রোজ বা ক্রিটিসিজম তার উল্লেখযোগ্য, দ্য স্যাক্রেটুড, ট্র্যাডিশনাল অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক, হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেমস, এটাও খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি চাও ট্র্যাডিশনাল অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট বা হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেমসের ওপরে আলাদাভাবে আমি ক্লাস নিতে পারি। তোমরা যদি ইচ্ছুক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে চেষ্টা করব ইলিয়েটের এই বিখ্যাত ক্রিটিসিজম বা প্রোজ ওয়ার্কের ওপরে ক্লাস প্রোভাইড করার। দ্য মেটাফিজিক্যাল পোয়েটস, ফাংশন অফ ক্রিটিসিজম, নোটস টুয়ার্ডস দ্য ডেফিনেশন অফ কালচার, এগুলো হচ্ছে তার বিখ্যাত কিছু ক্রিটিসিজম বা প্রোজ ওয়ার্ক। তো এরপরে আমরা ইলিয়েটের বিখ্যাত কিছু ওয়ার্কগুলো নিয়ে ইন ডিটেইল আলোচনা করব। মার্টেন ছেড়ে যাওয়ার পরে ইলিয়েট একজন স্কুল শিক্ষক হিসেবে কাজ করেন প্রথমে আমরা জানি, বিশেষ করে লন্ডনের হাইগেট স্কুলে, যেখানে তিনি ফ্রেঞ্চ এবং ল্যাটিন ভাষা পড়াতেন। পরবর্তীতে তিনি বাকিংহামশায়ারের হাই ওয়াকাম্বের রয়্যাল গ্রামার স্কুলে শিক্ষকতা করেন। অতিরিক্ত উপার্জনের জন্য তিনি বই পর্যালোচনা লেখেন। ইউনিভার্সিটি, কলেজ, লন্ডন এবং অক্সফোর্ডের সন্ধ্যাকালীন যে সমস্ত এক্সটেনশন কোর্সগুলো হতো সেখানে তিনি বক্তৃতা প্রদান করেন। 1917 সালে তিনি লয়েডস ব্যাংকে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেন এবং তার কিছু আগেই আমরা তার এই বিখ্যাত পোম দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক দেখতে পাই। এটা ছিল একটা ড্রামাটিক মনোলগ, এটা একটা মডার্ন পোম ছিল। এর থিম হিসেবে আমরা জানি আধুনিক মানুষের দ্বিধা, ভয়, নিঃসঙ্গতা, আত্মবিশ্বাসের অভাব, নগর জীবনের যন্ত্রণা ইত্যাদি ছিল এই কবিতার বিষয়বস্তু। কবিতাটি যখন প্রথম প্রকাশিত হয় বহু চর্চিত হয়েছিল, একটা অদ্ভুত বা আজব একটা কবিতা হিসেবে সমাদৃত হয়েছিল, কিন্তু পরবর্তীকালে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। ফেমাস লাইন ছিল, ডু আই ডেয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স। আশা করি সবাই যারা যারা জে আলফ্রেড প্রুফক লাভ সং পড়েছো তারা সবাই জানো। নেক্সট আমরা ইলিয়েটের লেখা বিখ্যাত পোম দ্য ওয়েস্টল্যান্ড দেখতে পাই 1922-এ। ওয়েস্টল্যান্ডে 5টি পার্ট আমরা দেখতে পাই, দ্য বিউরিয়াল অফ দ্য ডেড, আ গেম অফ চেস, দ্য ফায়ার সারমন, ডেথ বাই ওয়াটার, হোয়াট দ্য থান্ডার সেইড। ইলিয়েটের এই বিখ্যাত কবিতারই কিছু অংশ নিয়ে কিন্তু হলোম্যান গঠিত হয়েছে, সেটাও আমরা দেখতে পাই। এই কবিতার থিম বা বিষয়বস্তু ছিল যুদ্ধোত্তর সেই সভ্যতার শূন্যতা, স্পিরিচুয়াল ব্যারেননেস, কালচারাল ডিকে, ধ্বংস সংস্কৃতি, লস অফ ফেইথ, বিশ্বাসহীনতা, ফ্র্যাগমেন্টেশন অফ মডার্ন লাইফ, আধুনিক জীবনের যে ভঙ্গুরতা। টেকনিক্স, কি কি টেকনিক ইউজ করা হয়েছে? মিথিক্যাল মেথড, ফ্রম জেসি ওয়েস্টার্ন টু ফ্রেজার। মাল্টিপল ভয়েস ইউজ করা হয়েছে, মাল্টিলিঙ্গুয়াল কোটেশন রাখা হয়েছে এবং ডেন্স অ্যালিউশনস রাখা হয়েছে। আধুনিক ইংরেজি কবিতার শ্রেষ্ঠ কীর্তি ছিল এই দ্য ওয়েস্টল্যান্ড, ল্যান্ডমার্ক অফ মডার্নিস্ট পোয়েট্রি। কারণ এটা কি রিফ্লেক্ট করে? পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 1 ডিসইলিউশনমেন্ট, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী যে হতাশা সেটাকেই এটা চিত্রিত করে। নেক্সট আমরা দেখব তার লেখা দ্য হলোম্যান 1925-এ। থিম কি ছিল? স্পিরিচুয়াল এমটিনেস, মরাল প্যারালাইসিস, ডেথ অফ বিলিফ, আত্মিক শূন্যতা, আধুনিক মানুষের নৈতিক পতন ইত্যাদি। ফেমাস লাইন ছিল, দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস, নট উইথ আ ব্যাং বাট উইথ আ হুইম্পার। হলোম্যানের ওপরে আমি আলাদাভাবে ক্লাস প্রোভাইড করেছি, আশা করি দেখেছো। যারা যারা দেখোনি, টেক্সট গ্রুপে সেই ক্লাস অ্যাভেলেবেল। তোমরা চাইলে আমার পেইড মেম্বারশিপ কোর্সটা জয়েন করতে পারো, যেখানে খুবই স্বল্প মূল্যে তোমরা ওই ক্লাসগুলি সবগুলি কিন্তু পেয়ে যাবে ইন ডিটেইল, লাইন বাই লাইন ডিসকাশন সহ। সঙ্গে থাকছে ওয়ান লাইনার্স এবং
গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তর সহ প্র্যাকটিস সেট। ক্লাসটি পিএসসির টেক্সট গ্রুপে অ্যাভেলেবেল, লিঙ্ক আমি প্রোভাইড করে দিচ্ছি, তোমরা চাইলে জয়েন করতে পারো। নেক্সট দেখো অ্যাজ ওয়েডনেসডে। অ্যাজ ওয়েডনেসডে প্রকাশিত হয়েছিল 1930-এ। এটা একটা ধর্মীয় কবিতা। খ্রিস্ট ধর্ম গ্রহণের পরে, অ্যাংলিকানিজম নেওয়ার পরে এটা তার লেখা হয়েছে। আত্মশুদ্ধি এবং বিশ্বাসের সন্ধান হিসেবে আমরা এই কবিতাটি দেখতে পাই। থিম হিসেবে দেখব এখানে স্পিরিচুয়াল স্ট্রাগল, রিপেন্টেন্স, ফেইথ অ্যান্ড রিডেমশন। এছাড়াও আমরা 4 কোয়ার্ট্রেটস দেখতে পাই 1943-তে। মোস্ট ম্যাচিওর ওয়ার্ক বলা হয় এটা ইলিয়টের। এখানে আমরা 4টা কবিতা দেখতে পাই: বার্ন্ট নর্টন, ইস্ট কোকার, দ্য ড্রাই সালভেজেস, লিটল গিডিং। থিম কি ছিল? টাইম অ্যান্ড ইটার্নিটি, হিউম্যান সাফারিং, ডিভাইন গ্রেস, স্পিরিচুয়াল সালভেশন। এবং এটা ফিলোসফিক্যাল, মেডিটেটিভ এবং মিউজিক্যাল স্টাইলে কিন্তু লেখা হয়েছে। ইলিয়টের বিখ্যাত ভার্স ড্রামা মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল 1935-এ আমরা দেখতে পাই, যার সাবজেক্ট ছিল মার্টিরডম অফ থমাস বেকেট। থমাস বেকেটের সেই শহীদি মৃত্যু, চার্চ বনাম রাষ্ট্রের সেই দ্বন্দ্ব ফুটে উঠেছিল ইলিয়টের এই বিখ্যাত ভার্স ড্রামাতে। থিম হিসেবে কনফ্লিক্ট বিটুইন চার্চ অ্যান্ড স্টেট, মরাল রেসপন্সিবিলিটি, স্পিরিচুয়াল পাওয়ার ফুটে ওঠে এই নাটক। এছাড়াও অ্যাজ আ ক্রিটিক ইলিয়টের যে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলি কি ছিল? অবজেক্টিভ কোরিলেটিভ তিনি কিন্তু সবার প্রথম জনপ্রিয় করেছেন। বস্তুগত সম্পর্ক, অবজেক্টিভ কোরিলেটিভ সম্পর্ক, অবজেক্টিভ বস্তুগত, মানে এটা একটা শব্দ, এটা একটা সাহিত্যিক শব্দ যেটা তার দ্বারাই সব থেকে বেশি পপুলার করা হয়েছে। বস্তু, দৃশ্য বা ঘটনার একটা সংগ্রহকে বোঝাচ্ছে এটা, যেটা একটা সূত্র হিসেবে কাজ করে। লেখক সরাসরি অনুভূতি প্রকাশ করতে না পেরে দর্শকদের মধ্যে একটা নির্দিষ্ট আবেগ জাগিয়ে তোলে। বাহ্যিক তথ্যের, যেমন ধরো ঝড়ো হাওয়া বইছে, টিকটিক করে ঘড়ির আওয়াজ হচ্ছে, এর মাধ্যমে তিনি আবেগের প্রদর্শন করেন। এই যে ওয়ে, এটাকেই অবজেক্টিভ কোরিলেটিভ বলছে, যেটা একটা সংবেদনশীল অভিজ্ঞতা তৈরি করছে, পাঠকদের আবেগ অনুভব করতে সাহায্য করছে। ঝোড়ো হাওয়া, টিকটিক ঘড়ির শব্দ, এই যে এই সমস্ত কিছু একটা নিঃশব্দ প্রাকৃতিক বা ভৌতিক দৃশ্য বর্ণনা করছে এবং সেই আবেগটা অনুভব করতে সাহায্য করছে। লেডি ম্যাকবেথের সেই ঘুমে হাঁটার যে ব্যাপারটা, সেটাও আমাদেরকে আবেগ জাগিয়ে তুলেছিল মনে। তাহলে এই জিনিসগুলোকে বলা হচ্ছে অবজেক্টিভ কোরিলেটিভ, বস্তুনিষ্ঠ সম্পর্ক, যেখানে লেখকরা বাহ্যিক উপাদানগুলির সাহায্যে বা সেগুলো প্রদান করেন, যেটা একটা অভ্যন্তরীণ অনুভূতির সাথে সঙ্গতিপূর্ণ হয়, যেটা পাঠককে আবেগ অনুমান করতে সাহায্য করে। তাৎক্ষণিক মানসিক প্রতিক্রিয়া সৃষ্টির জন্য বাহ্যিক তথ্যকে অভ্যন্তরীণ সেই অবস্থার সাথে সংযুক্ত করে। পারস্পরিক এই সম্পর্কগুলির একটা সেট তৈরি করে, যেটা একটা নির্দিষ্ট অনুভূতির জন্য একটা সূত্র হিসেবে কাজ করে। যেমন বললাম উদাহরণ হিসেবে লেডি ম্যাকবেথের ঘুমের মধ্যে যে হাঁটার দৃশ্যটা, এটা অপরাধ বোধকে জাগিয়ে তুলেছিল। সে যে অপরাধ বোধে ভুগছে সেটা দর্শিয়েছিল। বজ্রপাত, অন্ধকার কেবিন, ভয়, আতঙ্ক তৈরি করার জন্য ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ইত্যাদি আমরা বিভিন্ন মুভিতে দেখতে পাই। এইগুলোই হচ্ছে দর্শকদের বা পাঠকদের আবেগকে জাগিয়ে তোলার জন্য যে সম্পর্ক, মানে বাহ্যিক বস্তুগত জিনিস দিয়ে ইন্দ্রিয় বা অভ্যন্তরীণ আবেগকে জাগিয়ে তোলা, সেটাই হচ্ছে অবজেক্টিভ কোরিলেটিভ। এছাড়াও ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এছাড়াও রোম্যান্টিক কবিতার অতিরিক্ত আবেগের বিরোধিতা তিনি করেছিলেন। এছাড়াও মেটাফিজিক্যাল কবিদের তিনি পুনর্মূল্যায়ন করেছিলেন, তিনি তাদেরকে অ্যাডমায়ার করেছিলেন। তিনি প্রথম ব্যক্তি যিনি মেটাফিজিক্যাল পোয়েটদের এতটা সম্মান দিয়েছিলেন। এর আগে কিন্তু মেটাফিজিক্যাল পোয়েটদের কবিতা কেউ বুঝতে পারতো না, তাদেরকে অন্যরকম চোখে দেখা হতো বা বলা হতো যে তারা বোধহয় পাগল, এভাবে তারা কথা বলছে। কিন্তু ইলিয়টই প্রথম এমন ব্যক্তি যিনি মেটাফিজিক্যাল পোয়েটদের ওয়ার্ক পড়ে তাদেরকে যথেষ্ট প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন এই ধরনের ওয়ার্ক খুবই প্রশংসার যোগ্য, এই ওয়ার্কের ভ্যালু যারা বোঝে না তারাই এর প্রশংসা করে না। অ্যাচিভমেন্টস, ইলিয়ট ছিলেন মডার্নিজম বা আধুনিকতাবাদী কবিতার পথ প্রদর্শক। ইংরেজি ভার্স ড্রামাকে তিনি পুনরুজ্জীবিত করেছেন, রিভাইভড ভার্স ড্রামা, ট্রান্সফর্মড লিটারারি ক্রিটিসিজম,
সাহিত্য সমালোচনার তিনি ভিত্তি গড়ে তুলেছেন আধুনিক সাহিত্য সমালোচনার। ক্লাসিক্যাল ট্র্যাডিশন উইথ মডার্ন সেন্সিবিলিটি, তিনি ক্লাসিক্যাল ট্র্যাডিশনকে আধুনিক সহানুভূতিশীলতার সাথে যুক্ত করেছেন। এই বিখ্যাত কবির বা এই বিখ্যাত ক্রিটিকের অ্যাওয়ার্ড বললে আমরা জানি, আধুনিকতাবাদী কবিতার পথ প্রদর্শক যেহেতু তিনি 1948 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন ফর হিজ আউটস্ট্যান্ডিং পায়োনিয়ার কন্ট্রিবিউশন টু প্রেজেন্ট ডে পোয়েট্রি। তাহলে কিসের জন্য পেয়েছিলেন? আধুনিক যুগের পোয়েট্রিতে তার আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনের জন্য তিনি পেয়েছিলেন। এছাড়াও তাকে ইউকে অর্ডার অফ মেরিট দিয়েছিল। এছাড়াও তিনি হার্ভার্ড, অক্সফোর্ড, ইয়েল থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ করেছিলেন এবং ব্রিটিশ একাডেমির সদস্য হয়ে উঠেছিলেন। এছাড়াও মরণোত্তর সাফল্য তিনি পেয়েছিলেন। তার ওল্ড পসামের বইটা সঙ্গীতধর্মী ক্যাটসকে অনুপ্রাণিত করেছিল এবং একাধিক টনি পুরস্কার জিতে নিয়েছিল। এই বিখ্যাত ব্যক্তিত্বের মৃত্যু ঘটে 4 জানুয়ারি 1965 লন্ডনে। তার দেহ সমাধিস্থ করা হয় ইস্ট কুকারে। দেখো, ওয়েস্টমিনস্টার অ্যাবিতে কিন্তু করা হয়নি, ইস্ট কুকারে করা হয়েছিল। তাহলে আধুনিক ইংরেজি সাহিত্যের স্তম্ভ বলতে পারি আমরা টি.এস. ইলিয়টকে। ঐতিহ্য এবং আধুনিকতার তিনি ছিলেন একজন সেতু বন্ধনকারী। টি.এস. ইলিয়টের প্রভাব কিন্তু আমরা বাংলা সাহিত্যেও দেখতে পাই। বাংলা সাহিত্যেও তার ব্যাপক প্রভাব পড়ে। বিশেষ করে কবি জীবনানন্দ দাশ এবং বিষ্ণুদের কবিতায় কিন্তু আমরা ইলিয়টের আধুনিকতাবাদী শৈলীর প্রভাব লক্ষ্য করা যায়, সেটা দেখতে পাই। তাহলে টি.এস. ইলিয়ট কেবল যে কবি ছিলেন তা নয়, তিনি ছিলেন একজন প্রভাবশালী সমালোচক। তার দুটো বিখ্যাত সাহিত্য তত্ত্ব আমরা পেলাম, অবজেক্টিভ কোরিলেটিভ, বস্তুনিষ্ঠ যে অনুষঙ্গ, এবং ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। মানে তিনি বিশ্বাস করতেন যে একজন প্রকৃত কবিকে অতীতের সাহিত্য ঐতিহ্যের সাথে যুক্ত থেকে নতুন কিছু সৃষ্টি করতে হয়। এটাই হচ্ছে তার ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের মূল বক্তব্য। তিনি নিজেকে সাহিত্যে ক্লাসিসিস্ট, তিনি রয়্যালিস্ট এবং ধর্মে অ্যাংলো ক্যাথলিক হিসেবে পরিচয় দিয়েছিলেন। তিনি ছিলেন আধুনিকতাবাদী কাব্য আন্দোলনের একজন পথ প্রদর্শক, যিনি 1948-এ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার নিয়েছিলেন। তাই বিংশ শতাব্দীর ইংরেজি সাহিত্যের অন্যতম প্রধান কবি, নাট্যকার এবং সাহিত্য সমালোচক হিসেবে আমরা টি.এস. ইলিয়টকে সব দিনই মনে রাখব। আশা করি টি.এস. ইলিয়টের ওপরে এই ক্লাসটি সবাই বুঝতে পেরেছো। কারো কোথাও অসুবিধে নেই। টি.এস. ইলিয়ট, তার বিখ্যাত ওয়ার্ক, তার অ্যাওয়ার্ডস, তার নোবেল প্রাইজের ইয়ার, এই সমস্ত কিছু নিয়ে নোটস বানাতে তোমাদের আজকের ক্লাসটি ভীষণ হেল্পফুল হবে। তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, বা তোমরা এই পয়েন্টসগুলি থেকে নিজেদের মতো করেও নোটস বানাতে পারো, বা চাইলে তোমরা এই পিডিএফগুলো স্বল্প মূল্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে পারচেস করতে পারো। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। নোটস এবং পিডিএফ পারচেস করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। এই ক্লাসটা তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি বিখ্যাত অথরের জীবনী নিয়ে এর পরের ক্লাসে।